সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার বাম দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার সম্পাদক মজরুল ইসলাম মঞ্জু, ডান দিকে আছেন বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক এবং বাংলা ভিশনের ডেপুটি হেড অব নিউজ জনাব মোস্তফা কামাল। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মূল মন্ত্র জনগণের জন্য রাষ্ট্র নয়, বরং রাষ্ট্রের প্রয়োজনে জনগণের যথেচ্ছা ব্যবহার। এখানে শাসক তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জনগণের উপরে চাপিয়ে দেয় নিজস্ব মতবাদ, কারণে অকারণে করে বল প্রয়োগ। এভাবেই চলে দিন গড়িয়ে বছর কিংবা বছর পেরিয়ে যুগ। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা ফ্যাসিস্ট শাসকদের প্রকৃষ্ট উদাহরণ, যারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চালিয়েছিলেন নিষ্ঠুরতা, রক্ত ঝরিয়েছেন শত সহস্র মানুষের, যদিও তাদের পরিণতি হয়েছে ভয়াবহ। গবেষণাধর্মী অনুষ্ঠানে আমাদের আলোচনায় তুলে ধরবার চেষ্টা করব সেসব কিছু, বিশ্লেষণ করবার চেষ্টা করব বৈশ্বিক প্রেক্ষাপটে পতিত হাসিনার ফ্যাসিবাদী আমল। দর্শক, আজ 16 অক্টোবর 2025। হাসিনার ফ্যাসিবাদী আমলের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 সংসদীয় কমিটির কাছে খুব প্রত্যাশা নেই। তেল গ্যাস কমিটি 2011 7টি নতুন বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহ অনিশ্চিত। 2012 দুদকের কাছে নথিপত্র চেয়েছে বিশ্বব্যাংক প্যানেল। 2013 26 অক্টোবর কি বলবেন এরশাদ। 2014 বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত। 2015 জিয়া মুক্তিযোদ্ধা না হলে দেশে আর মুক্তিযোদ্ধা নেই। 2016 সুষ্ঠু নির্বাচনের বড় বাধা ইসির উপর জনগণের আস্থার অভাব। 2017 চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের 2 গ্রুপে ফের সংঘর্ষ। 2018 ডিজিটাল নিরাপত্তা আইন, উদ্বিগ্ন সম্পাদকেরা তবু অনড় সরকার। 2019 খালেদার মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ। 2021 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপে মারামারিতে 10 জন আহত। 2022 আইনের অপপ্রয়োগে রাষ্ট্র বড় বিপদের মুখে, আসম রব। 2023 ভোটের আগের দিন কেন্দ্রে ব্যালট পাঠানোর পক্ষে পুলিশ। দর্শক, আমরা সংবাদ শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা। অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই, আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি 2009 সালের একটি সংবাদ। সংসদীয় কমিটির কাছে খুব প্রত্যাশা নেই, তেল গ্যাস কমিটি। শেখ হাসিনার শাসনামলে আমরা দেখেছি সংসদে অনেক কমিটি দেখেছি, অনেক সংসদীয় কমিটির বৈঠক দেখেছি, অনেক ধরনের সুপারিশ দেখেছি, কিন্তু সেগুলোর বাস্তবায়ন দেখিনি। আপনি দেখেন, আজ থেকে 17-18 বছর পূর্বের যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলোর এফেক্ট কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে পড়তে শুরু করেছে। আপনি দেখেন, গ্যাসের অভাবে, তেলের অভাবে, জ্বালানির অভাবে বাংলাদেশের বৃহৎ শিল্প কলকারখানা থেকে শুরু করে ছোট ছোট শিল্প কলকারখানা, ইভেন কি বাসা বাড়িতে আজকে গ্যাসের সংকট দেখা দিয়েছে। চতুর্দিকে একটা নৈরাজ্যকর একটা অবস্থা সৃষ্টি হয়েছে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এই সিদ্ধান্তগুলো যদি নিত, আস্তে জাতি আজকে ধীরে ধীরে সেই সুফলগুলো ভোগ করতো। কারণ এটা একদিনে বা এক বছরে এটার সমাধান হয় না। এটা সমাধানটা সাধারণত হয় দীর্ঘদিন, 5 বছর 10 বছর পরে এটার সুবিধাগুলো মানুষ পাওয়া শুরু করে। আপনি দীর্ঘদিন পূর্ব থেকে যখন এই কাজগুলো বন্ধ ছিল, এটার এফেক্ট এখন শুরু হয়েছে। আল্লাহ যদি তৌফিক দেয়, যদি আগামীতে যে নির্বাচন হবে, এই নির্বাচনে যদি জনগণের যে সরকার, যদি বিএনপি ক্ষমতায় আসে, এই সরকারের উপর দায়গুলো চাপবে যে এই সরকারের জিনিসগুলো দিতে পারছে না। পেছনের ঘটনাগুলো দেখেন, 2009 থেকে 2024 পর্যন্ত যে সরকার ক্ষমতায় ছিল, একটা ফ্যাসিস্ট তাবেদারি একটা রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টির জন্য যারা শাসক ব্যবস্থায় ছিলেন, তারা কিন্তু আমাদের দেশের মূলত
স্বার্থগুলো না থেকে প্রতিবেশী দেশের স্বার্থগুলো দেখেছে, কিংবা বিদেশি বড় বড় কোম্পানিগুলোর স্বার্থকে দেখেছে। আজকে এই যে গ্যাস এবং তেল উত্তোলন এবং সরবরাহের যে ব্যাপার দায়িত্ব, বাংলাদেশে দুটো প্রতিষ্ঠান আছে, একটা হলো পেট্রোবাংলা, একটা হলো বাপেক্স। পেট্রোবাংলারই একটা প্রতিষ্ঠান হলো বাপেক্স। পেট্রোবাংলা মূল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, বাপেক্স হলো অনুসন্ধান এবং প্রোডাকশনের কাজগুলো সাধারণত করে থাকে। তো এখন আপনি দেখেন এই গ্যাসগুলো বাংলাদেশে এখন এ পর্যন্ত 28-29টা গ্যাস ক্ষেত্র আছে। এখান থেকে 22টার মতো প্রতিষ্ঠান আছে যেখান থেকে আমাদের জাতীয় গ্রেডে গ্যাসগুলো স্থানান্তরিত হয় বা ডিস্ট্রিবিউশন হয়। আর আরেকটা জায়গা আছে, সেটা হলো ভোলা। ভোলাতে যে গ্যাস, এই গ্যাসটা কিন্তু আমরা বাংলাদেশের মানুষ পাই না শুধু ভোলা ছাড়া, কারণ ওটা ডিস্ট্রিবিউশন ব্যবস্থা বা সরবরাহ ব্যবস্থা এখনও জাতীয় গ্রিডের সাথে সম্পৃক্ত করা যায়নি। ওই সময়ে বিদেশি কোম্পানিগুলোকে যদি আমরা এই অনুসন্ধানের দায়িত্বগুলো দিয়ে থাকি, এটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ রাষ্ট্রদ্রোহিতা। কারণ এই অনুসন্ধানের দায়িত্ব কিন্তু বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে বাপেক্স। আজকে যদি আমরা বাপেক্সকে শক্তিশালী করতে পারতাম, কিংবা বিদেশিদেরকে না দিয়ে ওই টাকাটা সাশ্রয় করে যদি যন্ত্রপাতি কিনতে পারতাম, তাহলে বাপেক্স কিন্তু একদিকে মানে ক্যাপাবল হতো, আরেকদিকে যন্ত্রপাতির দিক থেকেও তারা ক্যাপাবল হতো। তাহলে রাষ্ট্রের অর্থ একদিকে বাঁচত, দ্বিতীয়ত হলো রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো তেল এবং গ্যাসের যে অনুসন্ধানগুলো বাংলাদেশে করবে, তারা কিন্তু দেশের হয়ে কিন্তু কাজগুলো করতো। বিদেশিরা কিন্তু ওরা তেল গ্যাস অনুসন্ধান করতে ঠিকই আসে, এসে ওরা যখন চিন্তা করে যে এই জায়গা থেকে গ্যাস উত্তোলন করে যদি আমরা ডিস্ট্রিবিউশনে দিই আমাদের লাভ হতে পারে, তাহলে ওরা বলবো গ্যাস পেয়েছি। আর যদি ওরা বলে যে না, এখান থেকে গ্যাস পেয়ে বাংলাদেশের অন্যান্য জায়গায় সরবরাহ করলো বা বিক্রি করলে খুব একটা লাভ হবে না, ওরা বলে না এটা লাভজনক, এটা দেওয়া যাবে না। ওরা আসলে মুনাফা করার জন্য। বাট বাংলাদেশের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা যদি শুরু করে তাহলে কিন্তু আমাদের জন্য লাভ হতো। বিশেষ করে ভোলা, বরিশাল, শরীয়তপুর অঞ্চলে কিন্তু গ্যাস আছে প্রচুর, পাহাড়ি অঞ্চলগুলোয় গ্যাস আছে, অনুসন্ধান করা আমরা এগুলো পাই নাই। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিল তারা এই চিন্তাগুলো না করে বিদেশি কোম্পানিদেরকে দেওয়ার জন্য বরাবরই চেষ্টা করেছে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ এবং আমেরিকার বড় বড় কোম্পানিগুলোকে। কারণ এটা নিয়ে এরা মূলত একটা কমিশন খেত। এরা এই কমিশনগুলো খাওয়ার জন্য এই কাজগুলো করতো। এবং এক পর্যায়ে সংসদীয় কমিটিতে যারা কাজ করছেন, আমার কাছে তত পর্যন্ত তথ্য আছে, এরা কিন্তু কখনো কখনো সুপারিশ করেছে যে বাপেক্সকে শক্তিশালী করা উচিত, কিংবা এই গ্যাসগুলো উত্তোলন করা উচিত বা অনুসন্ধানগুলো করা উচিত। কিন্তু এটা এক পর্যায়ের দায়িত্বে দেখবেন কখনোই জ্বালানি মন্ত্রণালয় কোনোদিন ফুল মন্ত্রী দেওয়া হয় না। এই আওয়ামী লীগের এই আমলে দেখবেন এরা প্রতিমন্ত্রীর দ্বারা নিয়ন্ত্রিত ছিল, মূল মন্ত্রী ছিলেন সরকার প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন পরিবার বর্গ যারা জড়িত ছিলেন, তারা বিদেশি কোম্পানির সাথে শেভরন থেকে শুরু করে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এদের সাথে কথা বলেছেন, এদের কমিশন নিয়েছেন, কাজগুলো করেছেন। রাষ্ট্রের কি হলো না হলো সেটা খোঁজার তাদের দরকার ছিল না, বোঝারও তাদের দরকার ছিল না। আর সর্বশেষ যে জিনিসটা হলো, এই জায়গায় বিনিয়োগের জন্য সর্বশেষ তারা চেষ্টা করছে ভারতকে এখানে করার জন্য, যে ভারত আসুক, ভারতে সেটা অনুসন্ধান করুক। তো ভারত বাংলাদেশের তেল এবং গ্যাসে সমৃদ্ধ হয়, এইটা বাংলাদেশ এটা ভারত কখনো চাবে? এটা বাংলাদেশের যারা একদম সাধারণ জনগণ, বোকা মানুষ, তারাও কিন্তু এটা বুঝে, কিন্তু সরকার এটা চাইতো। আপনি দেখেন সারা দুনিয়াতে চলতেছে হলো এই কয়লা দিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা এটা বন্ধ করার জন্য আন্দোলন, পরিবেশের ক্ষতি হয়, গ্রিন হাউস এফেক্ট, এটা বিভিন্ন জায়গায় চলতেছে। সমস্ত কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখে আমাদের সরকার প্রধান ভারতকে ডেকে এনে আপনি দেখছেন রামপালে যে বিদ্যুৎ কেন্দ্র যেটা করেছে, তাপবিদ্যুৎ কেন্দ্র, ভারতের কয়লা কোথাও খাচ্ছে না, ভারতে ব্যবহার করতে পারতেছে না, সেই কয়লা এনে আমাদের সুন্দরবন ধ্বংস করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের সুন্দরবনের আশেপাশে যে নদীগুলো যেগুলো আছে, এই নদীগুলোকে কীভাবে ধ্বংস করা যায় একটা পায়তারা শুরু অলরেডি সমস্ত পক্ষকে। এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দাঁড়িয়ে কিন্তু এইটা বন্ধ করার জন্য উনি দাবি করেছিলেন 2016 সালে। কিন্তু সমস্ত কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখে, পরিবেশবাদীদের দাবিগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখে কয়লা বিদ্যুৎ কেন্দ্র কিন্তু ওখানে উনি স্থগিত স্থাপন করেছেন। এবং আগামী কিছুদিনের মধ্যে দেখবেন যদি এটা পুরোপুরি একটা প্রোডাকশনে চলে যায়, সেই প্রোডাকশনের ফলে হবে কি আমার সুন্দরবন ধ্বংস বেটার দোয়ায়। আর আমাদের যে ওই যে মংলা যে নদী যেটা আছে আমাদের যে পশুর নদী, এই নদীটা পুরাপুরি দূষিত হয়ে যাবে বুড়িগঙ্গার মতো। কয়লার যে সমস্ত বজ্র যেটা পড়বে সেটার জন্য মাছ ধ্বংস হবে, পরিবেশ ধ্বংস হবে, বন ধ্বংস হবে, পশু পাখি ধ্বংস হবে। মোস্তফা কামাল ভাইয়ের কাছ থেকে শুনেছি 2011 সালের একটি খবর, এই 7টি নতুন বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহ অনিশ্চিত, কোটি কোটি টাকার প্রকল্প, গ্যাস নেই। এটা কি দুর্নীতি ছিল? দুর্নীতি ছিল, কারণ আমার নিয়তেই দুর্নীতি। আবার আমি যখন বলছি ফেসিবাদ, তার কাছ থেকে আমি অন্য কোনো মতবাদ পাবো বা অন্য কোনো রেজাল্ট পাবো, এটা আশা করা আমার দিক থেকে বোকামি। অতএব যারা ফেসিবাদ ছিল তারা দেশের কল্যাণে কিছু করবেন, তাদের নাকি নিজের কল্যাণে করবেন, সেটা তো একদম পরিষ্কার। আবার দ্বিতীয় দিক হচ্ছে সম্পদ যার, দায় কিন্তু তার বেশি, দায়িত্ব তার বেশি। তো বাংলাদেশ সম্পদে ভরা, প্রাকৃতিক সম্পদে ভরপুর, তেল বলেন, গ্যাস বলেন বা বিদ্যুৎ উৎপাদনের নানামুখী ব্যবস্থা আমাদের এখানে আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যখন কোনো ফেসিবাদ বা স্বৈরাচার থাকবে, সে তেল গ্যাস কেন, সে তো কয়লাও খেয়ে ফেলবে। আমরা দেখেছি ময়লাও খেয়ে ফেলে,
ময়লা নিয়ে কিন্তু খুন খারাপই হয়েছে। অর্থাৎ যেহেতু ওই সরকার সেটা করেনি, আবার ওই সরকারের ওগুলো করার জন্য কোনো কমিটমেন্টও ছিল না, বা আজকে আমার মঞ্জু ভাই যেগুলো বলছেন এ ধরনের জোরালো চাপও ছিল না, কারণ চাপ দেওয়ার লোকে তো ছিল না, কেউ কারাগারে, কেউ পলাতক, কেউ ফেরার। এই সব মন্ত্রণালয়ের তো মন্ত্রী ছিলেন শেখ হাসিনা নিজে। তো তিনি কি মন্ত্রী ছিলেন, তার সাথে যিনি ছিলেন গত সপ্তাহে তাদের একটা অডিও কিন্তু বাজারে এসেছে, নসরুল হামিদ। জি। তাহলে ওই অডিওর কয়েক বাক্য বুঝলেই কিন্তু বোঝা যায় যে 16-17 বছর তারা আসলে কি করেছেন এগুলোই। গ্যাস গেল কোথায়, গ্যাস গেল কোথায়, তেল গেল কোথায়, তেলে হচ্ছেন নিজেরা, গ্যাসে ফুলছেন নিজেরা। এরপরে যদি প্রশ্ন করেন যে গেল কোথায়, খেলো কে, এগুলো কিন্তু অবান্তর প্রশ্ন, এক ধরনের তামাশা করা জাতির সাথে। তো এরপরও আমাদের অনুসন্ধানের মতো পর্যাপ্ত সম্পদ এখনও বাংলাদেশে আছে, কোথাও কোথাও কিন্তু এখনও আমরা অনুসন্ধানে যাইনি। গেল আমলটাতে আরও কিছু, একদিকে তো চুরি দুর্নীতি ছিলই, আরেকদিকে একটা তামাশা হয়েছে মাঝে মধ্যেই। খনিজ সম্পদের একটা খোঁজ দেওয়া হতো যে ওই জায়গায় এই আছে, সেটাতে ব্যবহার করা হতো কিন্তু আমাদেরকেই স্বীকার করতে হবে, আমাদের এই গণমাধ্যমকেই স্বীকার করা হতো, বিশাল একটা উচ্চাসা দেখানো হতো। মাস তিনেকের মধ্যে আমরা নিজেরাও দেখা গেছে যে আমরা ফলো আপে আর যাইনি, যে আমাদেরকে যে একটা মিষ্টি কথা শোনানো হলো 2 মাস আগে, সেটার ফলো আপটা কি আমরা নিজেরাও যাইনি, অথবা যেতে দেয়া হয়নি, কারণ আমাদের সামনে ইস্যুর কোনো অভাব থাকতো না। এটা বাদ দিয়ে ওইটা নিত্য নতুন ইস্যু, টিস্যুর মতো উড়ে দিলাম ইস্যুটারে, আরেকটা ধরলাম, জাতীয় শুনলো, কেউ আশাবাদী হলো, কেউ চিৎকার দিল, আর আরেক পক্ষ প্রতিবাদ করা দূরে থাক, যান নিয়ে এই দৌড়ের ওপর। তো ওই বাস্তবতা যখন পার হয়েছে, মঞ্জু ভাইকে সামনে পেয়ে আমি বলার লোভ সামলাতে পারছি না। ফ্যাসিবাদী আন্দোলনে যদি তাদের দিক থেকে এখনও তারা সংখ্যাটা ওইভাবে জানান নেই, আমরা ছাত্র জনতা শব্দটা ব্যবহার করছি বেশি বেশি, শ্রমিকের মৃত্যুর সংখ্যাও কিন্তু প্রচুর, সংখ্যার দিক থেকে ছাত্রদের চেয়ে একদম কম না, পিছিয়ে নেই। হ্যাঁ, কিন্তু শ্রমিকদের দিক থেকে বা যে শ্রমিকদেরকে নিয়ে যারা রাজনীতি করেন তাদের দিক থেকে কিন্তু এটা নিয়ে খুব একটা তাড়না নেই, তথ্যও নেই, বা প্রকাশ করার অবস্থাও নেই। তো আমরা নগদ উদাহরণে কিন্তু মানুষ হয়তো মুখে বলে না, সবাই আর টক শোতে আসে না, কারণ তাদের ভিতরেও কিন্তু কথা আছে, মানুষ নগদ উদাহরণ বেশি পছন্দ করে। মাত্র কয়েকদিন আগে নেপালের কাণ্ড কিন্তু আমাদের স্কেলেই প্রায়, এর আগে শ্রীলঙ্কা, স্কেলটা আমাদের মতোই। বিপ্লব যদি নাও বলেন, গণ অভ্যুত্থান যদি নাও বলেন, ওই স্কেলের আন্দোলনে হয়েছে। ওখানে আমরা দেখলাম খুব বিস্ময়করভাবে শ্রীলঙ্কায় অথবা নেপালে কোথাও কোনো মিল ফ্যাক্টরি হাতে হামলা হয়েছে অথবা কোনো মিল ফ্যাক্টরি বন্ধ হয়েছে, ওই ধরনের তথ্য কম, খুবই কম। কিন্তু আমাদের এখানে কিন্তু একটা ব্যতিক্রম। গত 1 বছরে আমার কাছে যে তথ্য, 3 লাখের উপর নতুন শ্রমিক, বেকার শ্রমিক পয়দা হয়েছে বলতে চাকরিচ্যুত হয়েছে, বেকার হয়েছে। একদিকে পুরনো বেকার, আরেকদিকে নতুন বেকার। আপনি তো এখন এই বেকারের যে কিলবিল, এতে আপনি সংখ্যা বের করতে পারবেন না। আমাদের পরিসংখ্যান ব্যুরো যেটা দেয় এটা অনেকটাই ধারণা নির্ভর। আপনি একবার ভাবেন তো যে এই যে 3 লাখ বেকার হলো, তারা এখন কোথায় আছে? কিছু না কিছু একটাতে কিন্তু আছে তারা, এবং ভালো কিছুতে নেই, নিশ্চয় আজে বাজে কিছুতেই তারা বেশি ইনভলভ হয়। এটা পরিস্থিতির অনিবার্যতা। একটা গার্মেন্টসের শত শত বেকার, আপনি সাভার, আশুলিয়া, গাজীপুর ওই অঞ্চলে যান, যারা বেকার হয়েছে তারা কিন্তু ওখান থেকে চলে যায়নি, আশপাশে ডিস্টার্ব করছে, কিন্তু তাদেরকে কেউ না কেউ ব্যবহার করছে, ব্যবহার কম বলা হবে, অপব্যবহার করছে। আপনি ঢাকাতে দেখেন যে ব্যাটারি চালিত রিক্সা, শত শত হাজার হাজার, এগুলো কিন্তু ভাবনার বিষয়। এগুলো মঞ্জুভাইদের মতো যারা আছেন তাদের কিন্তু বেশি ভাবতে হবে, স্পেশালি এটা তাদের সেক্টর। আপনার বোধহয় মনে থাকার কথা, এটা ধারণা করে আমি বলছি যে তারা যা করছিল এরাও যে তা করছে তা নয়। গত আমলের মাঝামাঝিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা তথ্য দিয়েছিলেন যে তাদের নেতা কর্মীরা নিজ নিজ এলাকা ছেড়ে কেউ ঢাকায় অথবা কোনো শহরে গিয়ে রিক্সা চালায়, শুধু উবার চালায়, শুধু পেটের দায়ে না, কিন্তু বাঁচার জন্য। কিন্তু গত কয়েক মাসে আপনি দেখেন, আমরা ঝটিকার শব্দ খুব সুন্দর করে ভদ্র শব্দ বলি, ঝটিকা মিছিল, আসলে এগুলো চোরাই মিছিল বা চোরাগুপ্তা মিছিল। কোত্থেকে আসে, কই যায়, কেউ কিন্তু আমরা জানি না। এই সরকারের কিন্তু দায়িত্ব আছে এগুলা খুঁজে বের করার। রাজনীতির জন্য রাজনীতি এক জিনিস, কিন্তু তারা কিন্তু করছে এক ধরনের নাশকতা। আপনি একদিনের সুযোগ দিয়ে দেখেন কত লোক কোত্থেকে আসবে, আপনার ধারণার বাইরে কিন্তু ঘটনা ঘটে যাবে।
তো এই সরকারের অবশ্যই দায়িত্ব, কিন্তু এই সরকারকে আমরা দায়িত্ব আর কত দেব? এই সরকার কিন্তু 3 সরকারের দায়িত্ব পালন করছে। আপনি খেয়াল করে দেখেন, বিগত সরকারের যাবতীয় অপকর্মের বিচার আচারের দায়িত্ব এই সরকারের। এই সরকার আবার সীমাহীন কষ্ট করে টিকে থাকা, কখনো এই দল ধাক্কায়, কখনো ওই দল ধাক্কায়, কেউ আবার কাছে টানে, কেউ আবার দূরে সরায়, কেউ আবার বিচার করবে বলে হুমকি দেয়। অর্থাৎ নিজেও টিকে থাকতে হচ্ছে। গেল 2 সরকার, আগামী সরকারে যারা আসবে তাদের জন্য এই সরকারের কাজ করতে হচ্ছে। এটা সরকার 3 সরকারের কাজ করতে হচ্ছে, কিন্তু সরকার বিভিন্ন দল থেকে ওই ধরনের সহযোগিতা কিন্তু পাচ্ছে না। তো স্পেশালি যেটা বলছিলাম শ্রমিক সেক্টরের কথা, এক্ষেত্রে মঞ্জু ভাইদের কিন্তু বিশাল এক দায়িত্ব। নিঃসন্দেহে আমি আজকে স্টুডিওতে বলে যাচ্ছি, নির্বাচিত সরকার আসার পরও আপনারা চরম ধাক্কাটা কিন্তু ওই সেক্টর থেকেই খাবেন। কারণ যাদের মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ওই মালিকরা কত কষ্টে আছে, এটা শুধু তারাই ওই তাড়নাটা ভুগছে। আবার যে একই সঙ্গে যে যারা বেকার হয়ে গেছে, হ্যাঁ, তাদেরও তো বাঁচতেই হবে। তো এই বাঁচতে গিয়ে তারা কোন তরিকায় বাঁচে, কে তাদেরকে কোন ফেসাদে ফেলবে, কোন পয়গাম দিয়ে নিয়ে কোন তরিকা বাতলে দেবে, এটা কিন্তু ভাবনার বিষয়। এবং একই সঙ্গে আমি কামাল ভাই আপনার সঙ্গে একটু যোগ করি যে শ্রমিক সেক্টর কিন্তু একটি ভয়ঙ্কর সেক্টর, ঐতিহ্যেরও সেক্টর, এবং এটির মীমাংসাও কিন্তু রাজনৈতিক মীমাংসা। এবং যতবার এরকম শ্রমিক আনরেস্ট হয়েছে, মীমাংসা কিন্তু রাজনৈতিক করতে হয়েছে। এটি রাষ্ট্র আসলে পারে না। তো ওই ক্ষেত্রে বড় দল হিসাবে তো দায়িত্ব সবচেয়ে বেশি বিএনপির এবং মঞ্জু ভাইদের। 5ই আগস্টের ফ্যাসিস্ট পতনের পরে আমরা সর্বপ্রথম সরকার যখন গঠন হওয়ার পরে কিন্তু প্রথম প্রতিবাদটা আমরা করেছিলাম যে আপনারা যে রাষ্ট্রীয়ভাবে বললেন এবং সরকার প্রধান নিজেও বললেন যে এই ছাত্ররা আমাকে নিয়োগকর্তা, আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম। এখানে শুধু ছাত্র নয়, শ্রমিকের একটা বড় অংশগ্রহণ আছে। গত মাসের 19 তারিখে প্রথম আলো একটা রিপোর্ট করেছে যে এ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক যে নিহতের সংখ্যা যেটা বলা হয়, শহীদের সংখ্যা 844। এই 844-এর মধ্যে আমি দলগত যদি বলি, তার 444 জন হলো, মানে 443 জন হলো বিএনপি। আর এই বিএনপির মধ্যে যত লোক মারা গেছে তার মধ্যে 101 জন হলো শ্রমিক দলের। এখন আসেন মূল কথা হলো 844 জন, একটু শুনেন, 844 জন যে মৃত্যুবরণ করেছে তার মধ্যে 284 জন হলো শ্রমিক শ্রেণী। আপনার প্রথম আলো রিপোর্ট এবং কোন ক্যাটাগরি দিতেছে, আমি কিন্তু প্রথম আলোকে হাইলাইট করার জন্য বলছি। আমাদের একটা তথ্য স্টাডি সেল আছে আমাদের শ্রমিকদের, এটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ, বিলস, আপনি জানেন মনে হয়। বিলস একটা গবেষণামূলক কাজগুলো করে। এখানে বিভিন্ন ফেডারেশন থেকে তাদের নেতাকর্মী যারা মারা গেছেন তাদের একটা তালিকা ওখানে জমা দেওয়া হয়েছে। রিক্সা চালক আছে 30 জন, এর বাদ দিয়ে যদি ধরেন তাহলে ওখানে 112 জনের নাম ওখানে উল্লেখ আছে বিলসের একটা ইনস্টিটিউটে। তাহলে 112 আর 30 তাহলে কত হলো? এই যে পরিসংখ্যানটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ, এটা সরকারের কাছে একদম লিখিত, এবং আমরা জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে একদম প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টাকে এবং সচিবকে পত্র লিখে বলেছে যে আপনারা যে ঘোষণাগুলো বলছেন যে ছাত্র জনতার অভ্যুত্থান, এখানে বলতে হবে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান। এবং এই কথা কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু বলতে শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন যে এই আন্দোলনটা শুধু ছাত্র জনতার মধ্যে ছিল না, ছাত্র শ্রমিক এবং জনতার অভ্যুত্থান হয়েছে, এবং শ্রমিক কথাটা তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। এখন কিন্তু প্রশ্নটা হলো অংশীদারিত্ব। আপনি যে কথা বলছেন, অংশীদারিত্বটা ছাত্ররা নিয়ে নিছে, শ্রমিকরা সেটা নেয় নাই। যুগে যুগে দেশ স্বাধীন থেকে শুরু করে 69-এর গণঅভ্যুত্থান মনোমিয়া রক্তের মাধ্যমে ঘটেছে, আপনি নিজেও জানেন এটা। আপনার 71-এর যে মুক্তিযুদ্ধ, 75-এর যে বিপ্লব, 90-এর যে আন্দোলন, সর্বশেষ 2024-এর যে আন্দোলন, প্রত্যেক জায়গায় যদি রক্ত দিতে হয় ছাত্রের পাশাপাশি শ্রমিকরা দিয়েছে, এবং শ্রমিকদের অংশগ্রহণটা ছিল নিঃস্বার্থ। ছাত্রদেরও কিন্তু ছিল ভবিষ্যতে তারা এইটা হবে, কিন্তু শ্রমিকরা নিঃস্বার্থভাবে করে। কিসের জন্য? কারণ ও মরে গিয়ে ওর সন্তানকে এস্টাবলিশ করে, ও কিন্তু বাঁচার জন্য কখনো ওর পরিবেশকে এস্টাবলিশ করতে। কিন্তু একটা ছাত্র আর একটা ছাত্রকে বা তার প্রজন্মকে যখন বড় করার জন্য চেষ্টা করে, লড়াই করে, রাষ্ট্রকে তারা লিড করার জন্য করে, কিন্তু শ্রমিক কখনো লিড করতে চায় না। শ্রমিক একটু ডাল ভাত ভালোভাবে খেয়ে বেঁচে থাকার জন্য এই কাজগুলো করে। আপনাকে স্মরণ করে দিতে চাই, 5 তারিখের পরে কিন্তু সমস্ত শিল্প সেক্টরে একটা অস্থিরতা এবং বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়েছিল, এবং এই অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে দায়ী ছিল আপতিত স্বৈরাচারের যে সমস্ত বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক, তারা কর্মরত যারা সিও এমডি বড় বড় পদের দায়িত্ব, তারা সবাই হলো ভারতীয় নাগরিকরা। এই যে প্রসঙ্গটা আসছে যে 24 লক্ষ ভারতীয় কাজ করে, কাগজ কলমে তো 6 লক্ষ আছে,
প্রত্যেকটা গার্মেন্টস আশুলিয়া যান, আপনি উত্তরার বড় বড় রেস্টুরেন্ট যখন খেতে বসবেন আপনি দেখবেন সম্পূর্ণ হিন্দিতে কথা বলতেছে, কিংবা ইংলিশে যে কথাগুলো বলতেছে সব ভারত ইংলিশে কথা বলতেছে, তারা এখানে কাজগুলা করে। এদের চক্রান্তে এই কাজগুলো হয়েছিল। জাতীয়তাবাদী শ্রমিক দল আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে, বেগম খালেদা জিয়ার নির্দেশে জাতীয়তাবাদী শ্রমিক দল প্রত্যেকটা জায়গা, আপনি শুনে খুশি হবেন, আশুলিয়া, ধামরাই, কালিয়াকৈর, গাজীপুর, 4টা জায়গায় আমরা শ্রমিক সমাবেশ করে প্রত্যেকটা সেক্টরে গিয়ে, এমনকি কারখানায় গিয়ে আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি বাবারে, মানে আমরা বুঝেছি যে এই প্রতিষ্ঠান যখন ধ্বংস হবে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, তুমি বেকার হবা, কারো প্ররোচনায় তোমরা যাও না, এই কাজগুলো তোমরা করো না। এই আনরেস্ট কিন্তু আমরা ঘুরে ঘুরে করেছি। ওইখানে বিজিবি এবং পুলিশের বিরুদ্ধে ওখানকার শ্রমিকদের ক্ষোভ ছিল, তাদেরকে পরিবর্তনের জন্য আমরা সরকারকে আলটিমেটাম দিয়েছি। কারণ ওই সময়ের যারা পুলিশ ছিল, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এরা মালিকদের পক্ষ নিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করতো, বা সন্ত্রাসীদের পক্ষ নিয়ে করে শ্রমিকদের দায় দিয়ে মামলায় জড়াইতো, মালিকদের কাছ থেকে টাকা নিত, আর শ্রমিকদের মামলা দিয়ে শ্রমিকদের হয়রানি করতো। ফেসিবাদের এক ধরনের ধরন। জি, শ্রমিক রাজনীতির যে একটা ভেরিয়েশন কিন্তু আমরা 24-এ দেখেছি। জি, ছাত্ররা যখন মিছিল করেছে, ছোট্ট ছোট্ট ছাত্ররা বা শিক্ষার্থীরা, আমরা দেখেছি যে তাদের পেছনে পেছনে কিন্তু মা গেছেন কিছুক্ষণ পর খালা, কিছুক্ষণ পর আবার বাবা দূরে দাঁড়িয়ে যাচ্ছেন। এগুলো মিলিয়ে হয়ে গেছে ছাত্র গণ আন্দোলন। আর শ্রমিকদের মধ্যে যারা সরাসরি যুক্ত হয়েছেন, যেটা ভেরিয়েশন এবার আমার নিজেরও চোখে দেখা, শ্রমিক বলতে রিক্সাওয়ালা, ভ্যান চালায় অথবা ফুটপাতে কাজ করে, হ্যাঁ, অনেকটা অদৃশ্য শ্রমিকের মতো তারা, কেউ কিন্তু এক বোতল পানি, কেউ একটা ডাব, কেউ তার মাথার গামছাটাই দিয়ে দিয়েছে। অর্থাৎ একটা ভেরিয়েশন এবার হয়েছে। আবার আপনি যেটা বলছেন, যেহেতু বড় দল আপনারা, ওই কাজটা আপনারাই করবেন, এটা আপনাদের দায়িত্ব। আপনি যে বলেন শ্রমিক, যেটা আমাকে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত যারা শ্রমিক, তারা সরাসরি অংশগ্রহণ করছে নিজের পরিচয়টাকে লুকিয়ে দিয়ে। কারণ ওই পরে দিলে তো কালে ধরার জন্য সুযোগ আছে যে ওই প্রতিষ্ঠান সেটা কৌশল নেবে, যে যার মতো করে নেবে। কাজগুলো দায়িত্ব আপনাদের বেশি, আমরা করেছি। যদি বড় দল হয়ে থাকে, বড় দল, অবশ্যই বড় দল, যদির কোনো সুযোগ নেই। কিন্তু এখানে এই মিল ফ্যাক্টরিগুলো কিন্তু আমাদের জাতীয় সম্পদ। শ্রীলঙ্কা আর নেপালের সূত্র আমি কেন দিলাম, উদাহরণ এর জন্য টানলাম যে ওখানে যে বিচারের বাইরে রাখা হয়েছে তা কিন্তু নয়, ওখানেও ছাত্ররা কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে কারা ওই দুঃশাসনের সাথে শরিক, শাসকদের সাথে শরিক। আমাদের এখানেও বিচার অবশ্যই হওয়া উচিত। যারা লুটেরা গোষ্ঠী, যারা ফেসিবাদের সাথে একাত্ম হয়ে আজে বাজে কাজ করেছে, অবশ্যই বিচারের আওতায় নেওয়া উচিত। কিন্তু সেটা মিলের চাকা বন্ধ করে নয়, অর্থনীতি যেন থমকে না যায়, ওটা নিয়ে কিন্তু বড়াই করার কিছু নাই। কিন্তু আমরা খেয়াল করছি এখনও এই ধারাটা কিন্তু আছে, যে মিল ফ্যাক্টরিতে ইংরেজি শব্দতে আমরা মব বলছি, এগুলো যুগে যুগেই ছিল। এখন যেহেতু আমরা ইংরেজি একটা শব্দ দিয়ে আলাদা চিহ্নিত করেছি, অর্থাৎ এক ধরনের পান্ডামি যদি বলি আমি বাংলা ভাষায়, এটা আগেও ছিল, কিন্তু এবার মাত্রাগতভাবে বেশি। ওখানেও আপনাদের দায়িত্বটা বেশি, যেহেতু বড় দল। মানে অর্থনীতির প্রশ্ন, দায় না থাকলেও দায়িত্ব বেশি। হয়তো আপনাদের দায় নেই মঞ্জু ভাই, কিন্তু দায়িত্ব আপনারা পালন হয়তো করছেন না পুরোপুরি। না, সেই জিনিসটা আমরা করতেছি না। এই কথাটা যদি বলেন, এটা আমি আপনাদের মানে পুরোপুরি আমরা পুরোপুরি চেষ্টা করতে। শুনেন, রাষ্ট্রের 3টা অর্গান আছে, এই 3টা অর্গান যদি সচল থাকে তাহলে পলিটিক্যাল দলগুলোর কিন্তু পলিটিক্স করা কিন্তু সহজ হয়, এটা আপনাকে স্বীকার করতে হবে। আর এই রাষ্ট্রের অর্গানগুলো যদি এলোমেলো হয়, যারা পলিটিক্স করে, যদি সুষ্ঠু যারা পলিটিক্স যারা করতে চায়, তারাও কিন্তু বাধাগ্রস্ত হয়। তখন কিন্তু যে কথাটা বলতেছিলেন যে আপনি সহজ পথে যখন চলতে না পারবেন, তখন বাঁকা পথ তাদের অবলম্বনগুলো করতে হয়। রাষ্ট্রের অর্গানগুলো কিন্তু পুরোপুরি এখন পর্যন্ত সচল, এখন পর্যন্ত হয়নি। আপনি নিশ্চয়ই জানেন, আপনি কি জানেন যে ভ্যাকসিনকোর মালিক হলো সালমান এফ রহমান। সালমান এফ রহমান ফ্যাসিবাদের সবচেয়ে বড়। তার বিচারের আওতায় নেবেন, এখন অবশ্যই নেবেন। আমি আপনাকে শেষ করতে দিই, সেটা এই ভ্যাকসিনকোর যে ইন্ডাস্ট্রিতে আমার জানার মধ্যে 14,000 কর্মচারী কাজ করে। স্কয়ারের যে ওষুধ কারখানা আছে কালিয়াকৈরের, যেটা, এখানেও 16,000-এর মতো কর্মচারী কাজ করে। এখন প্রশ্ন হলো, এরাও কিন্তু ফ্যাসিবাদের দোষর ছিল। এই প্রতিষ্ঠানগুলোকে টিকে রাখার জন্য আমরা কাজ করেছি, শ্রমিকদেরকে উদ্বুদ্ধ করেছি, শ্রমিকদেরকে কাজে ফেরত নেওয়াইছি, প্রোডাকশন ঠিক রাখছি। কারণ এই সময় যদি ওষুধ উৎপাদন বন্ধ হতো, রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তো। এই কাজগুলো করার দলগতভাবে জাতীয়তাবাদী শ্রমিক দল প্রত্যেকটা জায়গায় যা কাজ করেছে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে। আপনি আরেকটা কথা আপনাকে বলি, এখানে নাম উল্লেখগুলোই করতে হয়। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক হলো শামসুর রহমান শিমুল বিশ্বাস সাহেব নিজে গিয়ে প্রত্যেকটা ফ্যাক্টরিতে ঢুকছে, মালিকের সাথে কথা বলেছে, মালিকের যারা গুরুত্বপূর্ণ কর্মকর্তা তাদের সাথে কথা বলেছে, শ্রমিক প্রতিনিধির সাথে কথা বলেছে,
মন্ত্রণালয় উপদেষ্টার সাথে কথা বলেছে, সচিবের সাথে কথা বলেছে, আমি নিজেও সেখানে থাকার সুযোগ পেয়েছি। কথা বলে গিয়ে আপনি দেখেন আল্লাহর রহমতে এখন কিন্তু কোনো জায়গায় নেই। 2-1টা ফ্যাক্টরিতে যেটা আছে 6 মাস 7 মাস এরা বেতন পাচ্ছে না, এরা লেবার অফিসেও গিয়ে কিন্তু ঘেরাও করে বেতনের জন্য। একদম প্রান্তিক লোক 7 মাস যদি বেতন না পায়, একটা গার্মেন্টস শ্রমিক বা একটা কারখানার শ্রমিক কেমনে চলে? ওরা নিরুপায় হয়ে হাউকাউ করে রাস্তায় নামে। কিন্তু কথাটা হলো যে ওরা কেন নামতেছে এই কথাগুলো বলে নাই। আমি এইটুকু বলতে পারি, টিসিসির যে মিটিং হয়েছে প্লিজ, আর শ্রমিক কল্যাণ মানে সেন্ট্রাল ফান্ডের যেটা মিটিং হয়েছে, এই মিটিংয়ে একটা ডিসিশন হয়েছে যে মালিককে অবশ্যই এনশিওর করতে হবে তুমি যখন শিল্প কলকারখানা করেছো তখন তুমি শ্রমিকদের বেতন ভাতা দিবে, এটা নিশ্চয়তা দিয়ে করেছো। তো সুতরাং এক মাসের বেশি বেতন বাকি রাখার কোনো সুযোগ নেই, এটা আলাপের কোনো প্রশ্নই রাখেন। আমি যখন শ্রমিক, আমি মাস শেষে বেতন চাই। অর্থাৎ আনরেস্ট সৃষ্টি করার যে ক্ষেত্রগুলো যাতে মালিক পক্ষ থেকে না হয় সেটার জন্য আমরা বলেছি, শ্রমিকদের থেকেও বলেছি, তারাও স্বীকার করেছে যে 97% জন শ্রমিক হলো একদম ইনোসেন্ট। আর যে 3 জনের কথা বলেছে, 3% কথা বলেছে, 3% হলো স্থানীয় কিছু মাস্তান দ্বারা নিয়ন্ত্রিত হয়, রাজনৈতিক দল দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং নিজেরাও কিছু শৃঙ্খলা আচরণের সাথে জড়িত। এটা সে সব দিক থেকে চিন্তা করে জাতীয়তাবাদী শ্রমিক দল শ্রমিকদের স্বার্থ রক্ষা করেই মালিকদের স্বার্থ আমরা রক্ষা করার চেষ্টা করতেছি দেশের স্বার্থে। কামাল ভাই, আসলে আর শেষ করতে হচ্ছে, পরিবর্তিত পরিস্থিতিতে অর্থনীতিকে শক্তিশালী রাখবার জন্য আমাদের অভ্যন্তরীণ শিল্পকে গতিশীল করার প্রয়োজন ছিল, আমরা সেটি পারিনি। যে কারণে আমরা এখনো রেমিটেন্স নির্ভর অর্থনীতি, একটা জায়গায় আমাদের নির্ভর করতে হচ্ছে, একটা জায়গায়। সেই জায়গা আসলে ঘুরে দাঁড়ানোর সূত্র কি বা পথ কি হতে পারে? একদিকে সরকারের দিক থেকে বলা হচ্ছে যে রেমিটেন্স যোদ্ধা, যাদেরকে আমরা খুব সোহাগ করে বলি রেমিটেন্স যোদ্ধা, কিন্তু যখন ওই যোদ্ধারা দেশে আসে তাদেরকে তখন বলি আদম। তো তাদের একটা মর্যাদার বিষয় আছে। এবার কিন্তু তাদের ভোটাধিকারের কথাও এসেছে, এটা মর্যাদার বিষয়, অন্য কিছু না। তারা একটা ভোট দিলেই কি হবে, না দিলেই কি হবে, অর্থাৎ মর্যাদার একটা সীমানায় তাদেরকে আনতে হবে। ফ্যাসিস্ট আমলের একটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই, এই মুহূর্তে এটা হয়তো ভুলে গিয়ে থাকতে পারি আমরা। আপনার যখন প্রথম করোনা আসলো দেশে, দায়ী করে ফেলা হলো প্রবাসীদেরকে, একটা রচনা তৈরি করে দেওয়া হলো যে কয়েকজন প্রবাসী এসেছে, তারাই এটার বীজ এখানে ছড়িয়েছে। অতএব বিভিন্ন জায়গায় আপনার পদে মনে থাকার কথা, প্রবাসীদের বাড়িতে গিয়ে গিয়ে হামলা করা শুরু হলো। তো সেটা হয় যখন আপনার নিয়তে গোলমাল থাকে, যে আপনি ইস্যু খুঁজবেন, এইটা না ওইটা, ওইটা না ওইটা। এক পর্যায়ে কিন্তু নিজেদের দিক থেকে বলল যে আমরা করোনার চেয়েও শক্তিশালী নিজেই। অর্থাৎ কখন কে যে কি বলে, সেটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন যে আমরা করোনার চেয়েও শক্তিশালী, ওবায়দুল কাদের। অর্থাৎ আমরা কখন যে কোনটা বলি। তো এই যখন একটা স্থিতাবস্থা আমাদের এসেছে, এখন কিন্তু শব্দে, বাক্যে, কাজে আমাদের একটা সীমানায় আমাদের পরিবর্তন আনতে হবে, অবশ্যই আনতে হবে, এর বিকল্প নেই। এর থেকে লাইনচ্যুত হইলে কি পরিণতি হতে পারে সেটা কিন্তু আমরা দেখেছি। সেটা কিন্তু 5 আগস্টের ভয়াবহ হবে, কারণ অবশ্যই ভয়াবহ হবে। কারণ যারা একবার রাস্তা চিনে ফেলেছে, না করতে শিখেছে, আপনার চোখের দিকে চোখ রেখে কথা বলতে শিখেছে, অতএব প্রস্তুতি কিন্তু রাখতে হবে। 2টা প্রস্তুতি, একটা হচ্ছে সেই পরিস্থিতি যেন আর না হয়, আর দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে সেটা বোধহয় শেষ পর্যন্ত আল্লাহর হাওলা হওয়া ছাড়া কোনো গতি থাকবে না। কারণ আমাদের যাবতীয় যেই মেশিনারি ছিল বিগত সরকার কিন্তু সবে ব্যবহার করেছে, দমন করা যায়নি, দমন করা যায় না একটা পর্যায়ে, দমন করা যাবেও না। তবে মঞ্জু ভাই, আমরা শেষ করব, পরিণতি 5 আগস্টের চেয়েও ভয়াবহ হবে। রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক দলগুলো এখান থেকে কি শিক্ষা নিয়েছে? আমি আশা করব অবশ্যই এখান থেকে তারা শিক্ষা নেবেন এবং আমরা সকলেই সেই নিবেন, তারা এখনো নেননি। না, অবশ্যই আমি সেটা বলতেছিলাম, অবশ্যই নেবেন, নিয়ে আগামী দিনের যে আমাদের পথ চলা, সেই পথ চলা যেন বিগত ফ্যাসিবাদের কোনো ছায়া যাতে না পড়ে, বিগত ফ্যাসিবাদ না, নতুন কোনো ফ্যাসিবাদ ছায়া যাতে না পড়ে এবং নতুন কোনো ফ্যাসিবাদের যাতে সৃষ্টি না হয় সেই ব্যাপারে সতর্ক হয়ে আমাদের পথ চলতে হবে। মানে ফ্যাসিবাদ কি, এটুকু কি রাজনৈতিক নেতারা বুঝতে পেরেছেন? হবে শুধু ফ্যাসিবাদ কি, ফ্যাসিবাদের পরিণতি কি হয়, জাস্ট এই 2টা ওয়ার্ড যদি কারো সর্বক্ষণ মনে থাকে। যেমন সকালবেলা আল্লাহর রহমত আমরা ফজরের নামাজ পড়ি কিন্তু যাত্রা শুরু করি, সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য বলে যে আমি ফ্যাসিবাদ এরকম ছিল, আমি যেন ফ্যাসিবাদ না হই। এই 2টা ওয়ার্ড মনে করে পথ চলে আশা করি কেউ লাইনচ্যুত হবে না। বিবিসিতে আমাদের নেতা জনাব তারেক রহমানের একটা সাক্ষাৎকার 2 পর্বে শুনেছেন, ওইখান থেকে যে মেসেজ আমাদেরকে জাতিকে এবং দলকে দেওয়া হয়েছে, আশা করব জাতি এটা স্মরণ রাখবে, দল এটা অক্ষর অক্ষরে পালন করে জনমানুষের কল্যাণের জন্য আত্মনিয়োগ করবে। তা না হলে ভবিষ্যৎ যে খুব একটা সুখকর হবে, এটা কিন্তু উনি সতর্ক যেমন করেছেন, আবার এটা মেনে চললে আগামীতে আমাদের রাস্তা হবে দিনের আলো সম্ভাবনা উন্মুক্ত করে দিয়েছেন। আশা করি আমরা নেতার যদি কর্মী হয়ে থাকি, দলের যদি একজন মানে ন্যূনতম কোনো জনের খাদেম হয়ে থাকি,
তাহলে নেতার আদর্শ, নেতার নির্দেশনা আমরা মেনে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা সকলে কাজ করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মঞ্জু ভাই আপনাকে, ধন্যবাদ মোস্তফা কামাল ভাই আপনাকেও। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা, জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।